৩২,০০০ প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলার আজ ৭ই জুলাই গুরুত্বপূর্ণ শুনানি শেষ হয়েছে। এই শুনানিতে কি কি বিষয় উঠে এসেছে, কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, কোন কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আগামী দিনের জন্য, সমস্তটাই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তার আগে ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। সেই সাথে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের যে ৩২,০০০ প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা, সেই মামলার আমরা এর আগে দেখেছি যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন জন, বিভিন্ন বিখ্যাত জনেরা আর্গুমেন্ট করেছেন বা আর্গুমেন্ট রেখেছেন। যেমন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ব্যারিস্টার জয়ন্ত মিত্র স্যার, তারপর বিখ্যাত আইনজীবী অশোক ব্যানার্জি স্যার, এবং ইতিমধ্যেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত স্যার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ব্যারিস্টার অনিন্দ মিত্র তাদের নিজের নিজের সাবমিশন রেখেছেন কোর্টের কাছে। এবং আমরা এও দেখেছি যে একাধিক স্বনামধন্য আইনজীবীরা কিন্তু এই মামলাটির সঙ্গে যুক্ত রয়েছেন। ইতিমধ্যেই আপনারা হয়তো কিছুটা জেনে গেছেন যে আজকে কি হয়েছে না হয়েছে, তবুও আপনাদের ভিতরকার যে সমস্ত ইনফরমেশন বা কী হতে চলেছে, কোনগুলো গুরুত্বপূর্ণ বিষয় আজকের আর্গুমেন্ট থেকে বা আজকের সওয়াল জবাবে উঠে এসছে, সেগুলোর সূক্ষ্ম বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে প্রথমেই সেটা হচ্ছে প্যারাটিচার ইস্যু। এই প্যারাটিচার ইস্যুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী দিনে, এবং এই প্যারাটিচার নিয়ে বেশ দীর্ঘ সময় একটা সওয়াল জবাবের পর তারপর সুবীর সান্যাল স্যার, যিনি পর্ষদের উকিল, তিনি কথা বলেছেন। এরপর গুপ্তা স্যার তার কথা বলেছেন, অশোক ব্যানার্জি স্যার কথা বলেছেন প্রায় ৫ থেকে ১০ মিনিট মতো। খুবই গুরুত্বপূর্ণ অশোক স্যারের এই কথাগুলো, যেগুলো নিয়ে আমি পরবর্তীতে বলবো অবশ্যই। এবং এরপর প্রতীক ধর তার নিজের বক্তব্য রেখেছেন, এবং সবশেষে এক্সেমটেড ক্যাটাগরি নিয়ে আলোচনা হয়। এবং এই এক্সেমটেড ক্যাটাগরি নিয়ে আলোচনা হওয়ার আগে এই বিভিন্ন জন যে বক্তব্য রেখেছেন তার মধ্যে যেটা মনে হচ্ছে যে অশোক ব্যানার্জি স্যারের যে আর্গুমেন্ট সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তার আগে আমরা প্রথমেই যে প্রথম যে ইস্যুটা আজকে উঠে এসেছে প্যারাটিচার, সেই প্যারাটিচার ইস্যু নিয়ে একটু আলোচনা করে নেই। এই প্যারাটিচার যে ইস্যুটা, এটা প্রথমে প্যারাটিচার বাদ দিয়ে যাদের রিক্রুটমেন্টটা হয়েছিল ৪২,৯৪৯-এর যে রিক্রুটমেন্ট, সেক্ষেত্রে যেটা হয়েছিল যে প্রথমে যারা ট্রেন্ড ক্যান্ডিডেট রয়েছে তাদের রিক্রুটমেন্ট হয়ে যাবে বা তারা চাকরিটা পাবে, এবং পরবর্তীতে যে ভ্যাকেন্সিগুলো থাকবে সেই ভ্যাকেন্সিতে তার পরবর্তীতে ধাপে ধাপে আনট্রেন্ড ক্যান্ডিডেটদেরকে কিন্তু নিয়োগ করা হয়েছিল। এবং ১১,০০০ কিছু সংখ্যক মতো ট্রেন্ড শিক্ষক শিক্ষিকা এখানে যুক্ত হয়েছিল, এবং পরবর্তীতে প্রায় ৩০,০০০ প্লাস কিছু শিক্ষক শিক্ষিকা কিন্তু মোট ৪২,৯৪৯ জন কিন্তু যুক্ত হয়েছিল। অর্থাৎ যেটা বলার সেটা হচ্ছে প্রথমে ট্রেন্ড পরে আনট্রেন্ড, এই একটা নিয়ম তখন কিন্তু চালু ছিল রিক্রুটমেন্টের ক্ষেত্রে। কিন্তু প্যারাটিচারদের বিষয়টা কিন্তু অন্য। প্যারাটিচারদের বিষয়টা এমন নয়, তারা কিন্তু ট্রেন্ড বা আনট্রেন্ড এই কোনো ধাপেই পড়ছেন না। এই বিষয়টাই কিন্তু তুলে ধরা হয়েছে আজকের সওয়াল জবাবে। এবং অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে প্যারাটিচারদের যে কোনো অ্যাপটিটিউড টেস্টের প্রয়োজন ছিল না বা প্রয়োজন পড়ে না, এটাও কিন্তু আজকের সওয়াল জবাবে বলা হয়। অর্থাৎ প্যারাটিচারদের ক্ষেত্রে যে কী কী চ্যালেঞ্জের বিষয় রয়েছে বা আদৌ কি কোনো চ্যালেঞ্জের বিষয় রয়েছে কি না, এই বিষয়গুলো কিন্তু জজ সাহেব আজকে জানতে চান যে প্যারাটিচারদের কি তাহলে কি কোনো কেউ চ্যালেঞ্জ করেছে তাদের জন্য। তো সেক্ষেত্রে যারা ব্যারিস্টার রয়েছেন তারা কিন্তু জজ সাহেবের এই প্রশ্নের উত্তরে বলেন যে না, প্যারাটিচারদের এগেনস্টে কিন্তু কেউ কোনো রকমভাবে চ্যালেঞ্জ করেনি। জজ সাহেব এটা শুনেছেন। এরপরের যে ইস্যুটা উঠে আসে যে ট্রেন্ড এবং আনট্রেন্ডের বিষয়টা, এটাও যারা ব্যারিস্টার ছিলেন তারা বিষয়টাকে ক্লিয়ার করেছেন যে সেই সময়ে এই ৩২,০০০ যাদেরকে আনট্রেন্ড এই আখ্যা বা তকমা দেওয়া হচ্ছে, তারা প্রত্যেকেই কিন্তু পরবর্তীতে নিজের নিজের প্রশিক্ষণ অর্থাৎ ডিএলএডের যে প্রশিক্ষণ সেটা কিন্তু তারা সম্পূর্ণ করেছেন। অর্থাৎ যে দিনে সিঙ্গেল বেঞ্চে তাদের চাকরিটা বাতিল হয়েছিল সেই দিনের সাপেক্ষে কিন্তু তারা প্রত্যেকেই ট্রেন্ড ছিলেন, বা আজকের দিনে তো প্রত্যেকের ট্রেন্ড বটেনি, এই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়। এরপর
সুবীর স্যার তার নিজের বক্তব্য রেখেছেন। সুবীর স্যার মোটামুটি যে বক্তব্যগুলো রেখেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি 42,000-এর যে মামলা এবং এই 42,000-এর মধ্যে যে 10% প্যারা টিচারের ইস্যু এইটা তিনি তুলে ধরেছেন, অর্থাৎ 4,200 মতো। এবং তিনি বলেছেন যে এই 4,200 এই যে 10% প্যারা টিচার এরা সবাই চাকরি পায় এবং 42,000 থেকে যদি এই 4,200 সংখ্যাটা বাদ দেওয়া যায় বা একটু হিসেবের খাতিরে ধরলে যে 4,000 সংখ্যা যদি বাদ দেওয়া হয় এবং এর থেকে ওই 10,000 মতো ট্রেন্ড, যেটা আমরা 11,000 সামথিং বলছি, সেইটা যদি বাদ দেওয়া হয় তো 28,000-এর মতো পড়ে থাকে। তো এই তথ্যগুলো তিনি তুলে ধরেছেন, যেগুলো হয়ে থাকলেও কোনো সমস্যা হবে না তাদের ক্ষেত্রে। এরপর গুপ্তা স্যার উঠে নিজের আর্গুমেন্ট করেছেন, নিজের কথা তিনি তুলে ধরেছেন। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটি তুলে ধরেছেন সেটা হচ্ছে অশোক ব্যানার্জি স্যার। তিনি যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলেছেন যে যারা চাকরি পায়নি, যারা রিট পিটিশনার রয়েছেন, তারা যদি চাকরি পেত বা সেই ব্যক্তি যদি চাকরি পেত তাহলে সেই বলতো যে সব ফেয়ার হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটি মন্তব্য তিনি করেছেন আজকে আদালতের সামনে। এবং তিনি প্রথমেই বলে দিয়েছেন যে আমি সবার হয়ে বা সব বিষয়ের হয়ে আজকে বলবো না, আমি শুধু আমার মক্কেলদের হয়ে বলবো, যেটা মালদা রিলেটেড ইস্যু, মালদা জেলা রিলেটেড ইস্যু। সেখানে 237 জন পিটিশনার রয়েছেন এবং এটা হচ্ছে ম্যাট নাম্বার 1462, অর্থাৎ ম্যাট 1462 এটা নিয়ে। এবং তিনি স্পষ্টতই জানিয়ে দেন যে আমি আমার ক্যান্ডিডেট এদের বিষয়ে, যেটা সিঙ্গেল বেঞ্চের যে রায়, সেই রায়ের প্যারা 18 অর্থাৎ প্যারাগ্রাফ নাম্বার 18-এ 18 নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হয়েছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের যে বিষয়টা, অর্থাৎ জনস্বার্থের যে বিষয়টা, তিনি এটাকে খুব কঠোরভাবে ডিফেন্স করেছেন যে আজকে এতদিন পর, অর্থাৎ প্রায় বছর 5 পরে, 5 বছর পর কোর্টে এসে কেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের কথা বলা হচ্ছে বা জনস্বার্থের কথা বলা হচ্ছে। তিনি এ প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের যে বিভিন্ন সময়ের অর্ডার, সেই অর্ডারগুলো আজকে আদালতের সামনে তুলে ধরেছেন। এরপর দেখেছি যে তিনি বলেছেন যে যে ক্যান্ডিডেটগুলো সিলেকশন প্রসেসে অংশ নিয়েছিল এবং তারা অকৃতকার্য হয়েছে, তারাই আবার এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নিয়ে প্রশ্ন তুলছে কেন, এমন গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু তিনি তুলে ধরেছেন। অর্থাৎ চাকরি পেয়ে গেলে এই ক্যান্ডিডেটই বলতো যে অল দিজ আর ফেয়ার, এই কোট আনকোট তিনি এই মন্তব্যটি করেছেন যে এরাই যদি চাকরি পেত তখন বলতো অল দিজ আর ফেয়ার, কিন্তু এখন তারাই প্রশ্ন তুলছেন। এরপরে তিনি বলেছেন যে আমাকে পার্টি যদি না করে জাজমেন্ট দেওয়া হয়ে থাকে এটা সম্পূর্ণ ভুল এবং এটাকে সেট অ্যাসাইড করে দেওয়া উচিত বা সেট অ্যাসাইড করে দেওয়া দরকার। এ প্রসঙ্গে তিনি সুপ্রিম কোর্টের 1993 সালের একটি অর্ডার সেটাকে তুলে ধরেন এবং যেখানে ইমপিওর্ড জাজমেন্টের কথা বলা হয়েছে সেটিও কিন্তু তুলে ধরেন। এরপর আত্মপক্ষ সমর্থনের বিষয়টি আদালতে উঠে আসে। এই আত্মপক্ষ সমর্থনের কথা কিন্তু সিঙ্গেল বেঞ্চে কোনোভাবেই দেওয়া হয়নি। জাস্টিস গাঙ্গুলির ক্ষেত্রে সেটা তুলে ধরা হয়, বা যারা ক্যান্ডিডেট রয়েছেন, যারা ভুক্তভোগী রয়েছেন, তারা পায়নি এই আত্মপক্ষ সমর্থন বিষয়টা, এটা তুলে ধরা হয়। এরপর এক্সেমটেড ক্যাটাগরির বিষয়টি আসে এবং এই এক্সেমটেড ক্যাটাগরির ক্ষেত্রে যেটা বলা হয় যে শূন্যপদ ফিল আপ হয়নি এমনটা মনে করা হচ্ছে। 39 জন মতো ওই ক্যাটাগরিতে ছিল এবং যারা ইন্টারভিউতে 0 পেলেও তারা চাকরিটা পেত এমনটা তারা তুলে ধরেছেন। সেই তথ্য তারা আদালতের সামনে তুলে ধরেছেন যে তাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং টেটের যে নাম্বারগুলো রয়েছে তাতেই তারা যদি ইন্টারভিউতে যদি 0 পেত তাহলেও কিন্তু তারা চাকরিটা পেত। এদের ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্টের কোনো প্রয়োজনই পড়তো না, বা অ্যাপটিটিউড টেস্টে যদি ওরা 0 পেত তাও চাকরিটা পেত। এই প্রসঙ্গগুলো কিন্তু তুলে ধরা হয়। এবং এই এক্সেমটেড ক্যাটাগরির ক্ষেত্রে যে ম্যাট নাম্বার 1322 এই বিষয়টা তুলে ধরা হয় এবং এরপর জজ সাহেব এগুলো সমস্ত কিছু শুনে নেক্সট হিয়ারিংয়ের জন্য আগামী 14 জুলাই দিন স্থির করেছেন। অর্থাৎ আগামী 14 জুলাই এই মামলাটির পরবর্তী শুনানি রয়েছে, আমাদের সেদিকে অবশ্যই নজরে থাকবে। আজকের সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের যে গুরুত্বপূর্ণ সওয়াল জবাব হয়েছে তাতে সবথেকে জোরদার অংশ নিয়েছেন, যেটা বলা যায় যে অশোক ব্যানার্জি স্যার, এবং তার তুলে ধরা এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এই বিষয়টা তিনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন আদালতের সাপেক্ষে, যতটুকু দেখে বোঝা গেছে। তো আদালতের যে জাজমেন্ট সেটা অবশ্যই আমাদের নজরে থাকবে। আমরা প্রত্যেকেই চাই যারা যোগ্য তাদের একজনেরও যাতে চাকরি না যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।